মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব সরকারের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। পণ্য সেবায় কর বাড়ানোয় বিএনপির উদ্বেগ। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে, অভিযোগ শ্বেতপত্র কমিটি প্রধানের। অর্থনৈতিক সংস্কারে গুরুত্ব দেওয়ার তাগিদ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান আত্মঘাতী হবে বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুন মামলার রায় আজ। শিয়ালদহ আদালতে নিরাপত্তা জোরদার। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। নতুন করে নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়ানো মানুষের জন্য কল্যাণকর হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় প্রত্যক্ষ কর না বাড়িয়ে পরোক্ষ কর বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। রাজশাহীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়া। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছে। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানেন? নিশ্চয়ই জানেন। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? অবশ্যই পারে। আল্লাহ তাআলা তার সকল জাত এবং সিফাতে সব কিছুর ঊর্ধ্বে একক, তার কোন সমকক্ষ নেই। সূরা ইখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি। তার জাত এবং সিফাতের সাক্ষ্য দিই, এমনকি তার কোনো বংশধারও আলাদা নেই। সকলেই তার গোলাম, সকলেই তার বিনীত প্রজা। আল্লাহ তাআলার উলুহিয়তে, রুবুবিয়তে, আল্লাহ তাআলার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই আল্লাহকেই একমাত্র মালিক হিসেবে গ্রহণ করেছে। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা?
সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। রাজশাহীতে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির, সরাসরি ছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংস্কার ও বাজেট নিয়ে আয়োজিত সিম্পোজিয়ামে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাত সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে সেভাবে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিচ্ছে না। প্রত্যক্ষ কর না বাড়িয়ে গতানুগতিকভাবে পরোক্ষ কর বাড়ানোর নীতিরও সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয়। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আশঙ্কা আছে মূল্যস্ফীতিরও। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 4.1% নামতে পারে, যা গত জুনের চেয়ে 1.6% কম। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভাটা পড়েছে বিনিয়োগে। নড়বড় শিল্প খাত ও চড়া মূল্যস্ফীতির কারণে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার আদৌ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া ছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে 5টি ঝুঁকির আশঙ্কা করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আবহাওয়ার তারতম্য, দূষণ, বেকারত্ব, সুযোগের অভাব সহ অর্থনৈতিক মন্দা আছে সে তালিকায়। দিন দিন প্রসারিত হওয়ার পরিবর্তে ক্যাপিটাল মার্কেট সংকুচিত হয়েছে। নানা জটিলতার পরও পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। সকালে রাজধানী বিজয়নগরে সিএমজিএফ টক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে খাতের সব সংস্কার বৃথা হবে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং এর যে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখার কথা সেটা রাখতে পারেনি এখন পর্যন্ত, এবং গত 15 বছরে বরং আমরা ক্রমাগত পিছিয়ে গেছি। সমস্যাগুলা এতই বিশাল এবং বিস্তৃত এবং এটার গভীরতা এত দূরে নিমজ্জিত যে এখান থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই কিছু সময় লাগবে। যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি আমরা বিনিয়োগকারীদের আস্থা ধরে না রাখতে পারি। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। শুক্রবার মায়ের সাথে দেখা করতে লন্ডন ক্লিনিকে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি বলেন, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই তার। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডে রাখা হয়েছে হার্ট, কিডনি, আর্থাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের। শুক্রবার খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। প্রধান উপদেষ্টা একই সাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বললেও রাজনৈতিক দলগুলো বলছে সংসদ নির্বাচনের আগে যে কোনো নির্বাচন দেশের রাজনীতিতে সংকট তৈরি করবে। তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের জন্য তা হবে আত্মঘাতী। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, এই নিয়ে সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানামুখী আলোচনা। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না।
একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই একটি নির্বাচন দরকার এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে। মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন প্রয়োজন রাজনৈতিক ঐক্যের, সে সময়ে নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট। এমন অবস্থায় প্রশ্ন ছিল বিএনপির এই সিনিয়র নেতার কাছে, কেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে নয়। রাজনৈতিক জটিলতা তৈরির সাথে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়ার কথা জানান তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকার প্রতিষ্ঠা করবে, তারা জনগণের সরকার, তারা যদি সিদ্ধান্ত নেয় যে আগের যে স্থানীয় সরকার নির্বাচন সঠিক হয় নাই, তাহলে এটা কি সুখকর হবে কিনা? সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দুটো নির্বাচনের প্রস্তুতি একই সময়ে নিলেও সংস্কারের পর জাতীয় নির্বাচনে মনোযোগী হবার পরামর্শ তার। কোনটা আগে কোনটা পরে, ওই যে ডিম আগে না মুরগি আগে, সেই জায়গায় ঘুরপাক না খেয়ে দেশের স্বার্থে কোনটা কল্যাণকর, কোনটা বেশি জনগণের চাওয়া পাওয়া, সেটাকে প্রায়োরিটি দিয়ে বিবেচনায় আনতে হবে। কোন ইলেকশনটা আগে করবেন পরে করবেন, এটা ডিক্লারেশনটা আসলে এটা বোঝা যাবে। তবে ফোকাসটা জাতীয় নির্বাচনের, সবাই বলছে। আর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির এই তরুণ নেতা বলছেন, দ্রুত সময়ে প্রান্তিকের জনভোগান্তি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগে প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। আমরা এইটা ছাড়াও আরো বিবিধ কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি। শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার দূরত্ব স্পষ্ট। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত হবে সরকারের জন্য আত্মঘাতী। এরপরও কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতামত ও গঠিত কমিশনের ঐকমত্যের উপর। সবকিছু পরিবেশের পর নির্ভর করবে, রাজনৈতিক দলগুলোর ইচ্ছার পর নির্ভর করবে, কমিশনের তাদের কোনটা করতে তারা সুবিধা বোধ করছে। এই সময়ে স্থানীয় নির্বাচন হবে একটা মারাত্মক রক্তারক্তি নির্বাচন। এই রক্তারক্তি নির্বাচন করে যদি সে জাতীয় নির্বাচন করতে চায়, মানে এই সরকারের ব্যর্থতা তৈরি হয়ে যাবে স্থানীয় নির্বাচনে, সে তো আর জাতীয় নির্বাচন করার ম্যান্ডেটটাই সুযোগ পাবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নজির না থাকলেও নবগঠিত ইসি বলছে, প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। রাজনীতির মাঠে চর্চা যখন আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, সে আলোচনার মাঝে বিশেষজ্ঞদের মত, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের রাজনীতিতে নতুন করে সংকট তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের একই সময়ে দুটো নির্বাচন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হবে, তবে জনগণ অধিক সংস্কার চাইলে আরও বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ওনারা আশা করি শীঘ্রই আমরা তাদের সুপারিশটা আমরা পেয়ে যাব। সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে, সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না, যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। আমদানি সহ সরকারের নানা উদ্যোগের পর বাড়তি চালের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান ও বগুড়া থেকে মাজেদুর রহমান। শুরুতেই বরিশালের চিত্র জানবো অমিতের কাছ থেকে। অমিত, জানাবেন চালের দাম বাড়ার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন?
উজ্জ্বল, শুরুতে একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর ফরিয়াপট্টি চালের বাজারে। এখান থেকেই মূলত বরিশালের যে চালগুলো রয়েছে সেগুলো বিভিন্ন স্থানীয় বাজারে সরবরাহ করা হয়ে থাকে। একই সাথে আর একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহে 10-15 দিন আগে যে পরিমাণ চালের দাম বেড়েছিল সেই অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহে আসলে বরিশালের চালের দাম এখন পর্যন্ত বাড়েনি, আগের দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মিনিকেট চালের দামটা কিছুটা ওঠানামা করছে। 15 দিন আগের চিত্র যদি বলি, 100 টাকা বেড়ে কিন্তু এখন বিক্রি হচ্ছে 1800 টাকা বিক্রি হলে বর্তমানে মিনিকেট চাল 1900 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 1400 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। বুলেট 1250 থেকে 1260 টাকা এবং পাইজাম 1370 থেকে 1420 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারেও এর প্রভাবটা পড়েছে। মিনিকেট 78 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি 15 দিন আগেও 72 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া 28, 60 থেকে 65, বুলেট 50 থেকে 55। একটু জানিয়ে রাখি, ব্যবসায়ীরা বলছেন যে ধানের বাজার বাড়তি থাকায় চালের দামটা বাড়ছে এবং এই যে মিনিকেট চালের দামটা বাড়ছে এর আসলে একটা কারণ তারা বলছেন যে একটি মৌসুমে মিনিকেট চালটি আসলে বাজারে আসে, যার কারণে অন্যান্য সময়ে চালের দাম কিছুটা ওঠানামা করে। এছাড়া অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলোর দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং সেগুলোর সরবরাহ বরিশালের বাজারে স্বাভাবিক থাকায় তেমন একটা ওঠানামা করছে না এবং খুচরা বাজারে আসলে এর প্রভাবটা পড়েছে। বিশেষ করে মিনিকেটের যে চালের দাম সেটির দাম কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করে চালের দামটি বেড়ে যাওয়ায় তাদের কেনাকাটা করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, কারণ আসলে চাল সর্বত্রই দরকার হয় এবং তাদের চাল একটি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বলা যায়। যে কারণে কিন্তু চালের দামটি বাড়তি থাকায় তারা কিছুটা সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন যে চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং চাহিদা যে পরিমাণ রয়েছে তার তুলনায় সরবরাহ ভালোই রয়েছে, যার কারণে চালের দামটি কিন্তু বাড়ছে না। ধানের দাম বাড়তি থাকার কারণেই চালের দামটি আসলে ওঠানামা করে এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে বাড়াচ্ছে না, যাদের যেরকম কেনা সেরকমই বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের বেশি দামে কিনতে হলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসা কিছুটা খারাপ বলছেন এখানকার যারা চালের আড়তদার রয়েছেন তারা। এবং অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে আসলে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও আসলে তাদের বাড়তি দামে এই চালগুলো বিক্রি করতে হচ্ছে। এবং এই মুহূর্তে যদি চালের সরবরাহ আমরা কিছুটা দেখাই যে বরিশালের বাজারে আসলে চালের সরবরাহ বেশ ভালো রয়েছে এবং বরিশালের এই বাজারটিতে মূলত বগুড়া, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর থেকে কিন্তু চাল সরবরাহ হয়ে থাকে এবং এই বাজারটি থেকেই বরিশালের অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানে চাল সরবরাহ করা হয়, বিশেষ করে স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে এবং গ্রামগঞ্জে। তবে বরিশাল শহরে মিনিকেট চালের চাহিদাটাই সবচেয়ে বেশি, তবে গ্রাম অঞ্চলে মোটা যে চাল সেটি আসলে বেশি চাহিদা রয়েছে। তবে মিনিকেট চালের দাম কিছুটা বাড়তি থাকায় ক্রেতারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন কিংবা বিপাকে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব বগুড়ায় চালের বাজারের খবর জানতে। সেখানে রয়েছে সহকর্মী মাজেদ রয়েছেন, তার কাছে শুনবো সেখানকার চালের সর্বশেষ পরিস্থিতি। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ অমিত। আপনি যেমনটি জানাচ্ছিলেন বরিশালের চালের যে দরদাম তার খবরাখবর, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। গত 15 দিন থেকে কিন্তু চালের যে বাজার সেটা কিন্তু বেশ অস্থিতিশীল। তাছাড়া আমন মৌসুমে যে ধান ওঠার পর থেকেই কিন্তু যে চালের দাম যত নেমে আসার কথা ছিল কিন্তু সেভাবে নেমে না এসে কিন্তু দামটা কিন্তু বাড়তির দিকেই চলেছে। আর এখানে যে দামটা যে সে বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হলো ধানের দাম বাড়ার কারণে কিন্তু চালের দামটা বেড়েছে। এটি কিন্তু তাদের একটা সোজা সাপটা কথা যে ধানের দাম যদি কম থাকতো তাহলে হয়তো চালের দামই কিন্তু কমতো। আর এখানে যে মিল মালিকরা যেটি বলছেন যে এখানে সরকারের যে চাল কেনার কথা যে দাম দিয়েছে সেই দামের তুলনায় কিন্তু অনেক বেশি দামে তাদের চাল এখানে কিনতে চাল তৈরি করতে খরচ পড়ছে, এই জন্য তারা সরকারি ঘরে চাল দিতে চাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। আর এই যে দাম যে বাড়ছে, একের পর এক দামতে বাড়ছে, এই জন্য কিন্তু সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে কিন্তু 6 লাখ মেট্রিক টন কিন্তু চাল আমদানির ঘোষণা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু 2.5 লাখ মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে মায়ানমার, পাকিস্তান এবং ভারত থেকে এসেছে। সেক্ষেত্রে কিন্তু চালের দাম সামনে যে দিনগুলো সেখানে কিন্তু একটা ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে, চালের দামটা কমতে পারে। আর আজকে যে হাটটিতে আমি রয়েছি সেটি হলো শেরপুরে মির্জাপুরে চালের হাট। এই হাটে কিন্তু ছোট যে মিল মালিকরা, বিশেষ করে হাস্কিং যে মিল মালিকরা, তারা কিন্তু চাল করেন এবং সেই চালগুলো এখানে নিয়ে আসেন এবং এই চালগুলো কিন্তু বিভিন্ন স্থানে চলে যায়। বিশেষ করে বগুড়া শহরে যে ছোট ছোট বাজার রয়েছে সেই বাজারগুলোতে চলে যায় এখানকার যে চালগুলো। এখানে গৃহস্থ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চাল নিয়ে আসেন এবং তারা চাল বিক্রি করেন। তো এখানে যে আশা করা যাচ্ছে
যাচ্ছে যে কয়েকদিন পরে হয়তো চালের দামটা কিছু কমতে পারে, কারণ সরকার ইতিমধ্যেই কিন্তু যে 30 টাকা কেজি ধরে যে চালটি, সেই চালটি কিন্তু ছাড়তে শুরু করেছে। পাশাপাশি যে আমদানিকৃত চালটাও কিন্তু বন্দরে আসছে। সেক্ষেত্রে একটা ধারণা করা হচ্ছে, এখানে ব্যবসায়ীরা এবং খাদ্য বিভাগ ধারণা করছে যে অল্প কিছুদিনের মধ্যে চালটি একটু দাম কমতে পারে কিংবা স্থিতিশীল থাকতে পারে। তো এইভাবে কিন্তু চালের বাজার কখনো ওঠানামা করছে এবং চালের সামনের দিনে কিন্তু কম হবে এমনটি আশা এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ এবং এখানে মিল মালিকদের। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। বগুড়া ও বরিশাল থেকে চালের বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মীরা। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলায় সাজা খাটার পরও বিস্ফোরক আইনের মামলায় আসামি হওয়ায় আটকে আছে প্রায় 450 জনের জামিন। রোববার আসামিদের জামিন শুনানি, সাক্ষ্য গ্রহণ হবে। তবে 15 বছর 1300 সাক্ষীর মধ্যে মাত্র 283 জনের সাক্ষ্য নিতে পেরেছে রাষ্ট্রপক্ষ। জামিন না দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে আলোচিত এই মামলা নিষ্পত্তি করতে সরকার আন্তরিক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর জানাচ্ছেন রাব্বি হোসেন। রাজনৈতিক মামলার বাইরে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সমালোচিত মামলার মধ্যে 2009 সালের পিলখানা হত্যা মামলা অন্যতম। সেই হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার 15 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি এর বিচার কাজ। হত্যা মামলায় 850 জন আসামির মধ্য থেকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় 834 জনকে। হত্যা মামলার সঙ্গে এই মামলাটির বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে। আলোচিত এই মামলার প্রায় 1300 সাক্ষীর মধ্যে গত 15 বছরের রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করতে পেরেছে মাত্র 283 জনকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট থেকে খালাস পান 283 জন। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 228 জনকে, যাদের প্রত্যেকের সাজা খাটা শেষ হলেও শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলার কারণে আটকে আছে প্রায় 450 আসামির জামিন প্রক্রিয়া। আদালতে জামিনের আবেদনের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলো রাজপথে নেমেছে বারবার, তবুও আলোর মুখ দেখেননি তারা। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ চলছিল বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে। দীর্ঘদিন এই মামলার সাক্ষ্য গ্রহণও বন্ধ ছিল। 5 আগস্টের পর তার কয়েকটি শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। গত 9 জানুয়ারি বকশীবাজার অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয় এজলাসে আগুন লাগা ও মাদ্রাসা শিক্ষার্থীদের তোপের মুখে। জামিন শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, যত দ্রুত সম্ভব সাক্ষ্য গ্রহণ শেষ করে বহুল আলোচিত এই মামলাটি নিষ্পত্তি করা হবে। সরকার পক্ষ, সংশ্লিষ্ট যারা আছেন এবং প্রসিকিউশন টিম হিসাবে আমরা সবাই প্রস্তুত এবং আন্তরিক যে আমরা চাই এটা আইনের স্বাভাবিক গতিতে চলমান থাকুক। যতদিন মামলাটা রায়ের পর্যায়ে পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত এটা সাক্ষ্যজনই থাকবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী সরকারের আমলে খালাস পাওয়া ও সাজা ভোগ করা ব্যক্তিদের জামিন নিয়ে গড়িমসি ও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। সাজা ভোগ শেষ হওয়ার পরও কারাগারে আটকে থাকা মানবাধিকার লঙ্ঘন। ভুক্তভোগী পরিবারগুলোকে বাঁচাতে দ্রুত মামলাটি নিষ্পত্তি প্রয়োজন। আইনানুগ সকল পন্থা তাদের বিবেচনা নিয়ে ছেড়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার না করে আবারও তাদেরকে আটকে রাখা, এটা চরম তামাশা করা হচ্ছে তাদের সাথে, তাদেরকে উপহাস করা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তারা কোনো অন্যায় করেন নাই, অবিচার করেন নাই, কোনো জুলুমের শিকার হচ্ছেন তারা প্রতিনিয়ত। এই মজলুম মানুষগুলোকে তারা দেখবেন, এটা আমরা আশা করছি। বহুল আলোচিত এই মামলার বিচার কার্য সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে। 19 জানুয়ারি এই মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ করা হবে। 350 জনের মতো জামিনের আবেদন করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। হবিগঞ্জ সীমান্তে গেল 2.5 বছরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক বিনষ্ট করেছে বিজিবি। সকালে বিজিবির 55 ব্যাটালিয়ন ক্যাম্পে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এসব মাদক দ্রব্য। বিজিবি জানায় 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা, বিয়ার, গাঁজা সহ বিভিন্ন মাদক, যার আনুমানিক বাজার মূল্য 7,42 লাখ টাকা। মাদক ধ্বংসের পর পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিজিবি।
অবশেষে আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। দীর্ঘ 6 ঘন্টার বৈঠক ও শনিবার ভোররাতে চুক্তি অনুমোদন দেয়া হয়। আল জাজিরার প্রতিবেদন বলছে 32 সদস্যের মন্ত্রিসভার 24 জন প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 8টি। এর মাধ্যমে রোববার থেকে শুরু হচ্ছে 6 সপ্তাহের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। 3 ধাপের এই চুক্তিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের হাতে বন্দী জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত। তবে চুক্তি কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে দুপক্ষের সম্মতির পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হন শতাধিক ফিলিস্তিনি। কলকাতার আলোচিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রেনি চিকিৎসক ধর্ষণ ও হত্যার 5 মাস পর আজ রায় দেবে শিয়ালদহ আদালত। মামলার একমাত্র আসামি সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। 2 মাসের রুদ্ধদ্বার ও ভিডিও ক্যামেরায় শুনানিতে সাক্ষী হয়েছেন নিহতের মা, বাবা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ সহ মোট 50 জন প্রত্যক্ষদর্শী। আর জানাচ্ছেন নুজাত কামাল। 9 অগস্ট 2024-এর ভোর রাত কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার কক্ষে মেলে 31 বছর বয়সী এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের অর্ধনগ্ন মরদেহ। ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় তাকে। নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে চূড়ান্ত অমানবিকতার সব তথ্য। চোখ মুখ থেকে রক্ত বেরিয়ে আসা, গোপনাঙ্গে রক্তপাত, ঘাড়, মুখ, ঠোঁট, পেট, হাত, পা, নখ সব জায়গায় ক্ষত। ধর্ষণ ও হত্যার অভিযোগে মূল সন্দেহভাজন হিসেবে পরদিনই গ্রেপ্তার করা হয় হাসপাতালের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে। যদিও হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণে প্রশ্ন ওঠে অপরাধে একের অধিক ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে। সহকর্মীর হয়ে ন্যায় বিচারের দাবিতে সে সময় ফুঁসে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। আন্দোলন শুরু করেন রাজ্যের ইন্টার্ন চিকিৎসকরা। অভয়া নাম দিয়ে নিহতের সাথে ঘটে যাওয়া বর্বরতার সুষ্ঠু বিচার এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শুরু হয় দীর্ঘ কর্মবিরতি। পরবর্তীতে ভারতের সব চিকিৎসক সংগঠন, সুশীল সমাজের কর্ণধাররা এবং সাধারণ মানুষও যোগ দেয় সেই আন্দোলনে। উত্তাল আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনার সহ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করতে বাধ্য হয় রাজ্য সরকার। অপরাধীদের পক্ষ অবলম্বনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। দাবি উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও। ঘটনার ধারাবাহিকতায় কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। সিবিআই এর তদন্তে ফাঁস হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতির চিত্র। অভিযোগপত্রে সরকারি আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ হাসপাতালের অনেক শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করা হয় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলে। দুর্নীতি মামলার মধ্যে আরজি কর হত্যা ইস্যুতেও জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। সে সময় সন্দীপ ও তৎকালীন স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে হত্যার প্রমাণ লোপাট ও আলামত নষ্টের অভিযোগে গ্রেপ্তারও করে সিবিআই। কিন্তু 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনে ব্যর্থ হওয়ায় খালাস পেয়ে যান তারা। ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান ও একমাত্র আসামি হিসেবে বিশেষ আদালতে সঞ্জয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হয় গত 4 নভেম্বর। শিয়ালদহ আদালতে 11 নভেম্বর থেকে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় রুদ্ধদ্বার ও ভিডিও ক্যামেরায় শুনানিতে সাক্ষ্য দেন নিহতের মা, বাবা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ সহ মোট 50 জন প্রত্যক্ষদর্শী। মামলার বিচার কাজ সম্পন্ন হয় গত 9 জানুয়ারি। আসামি সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব সরকারের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। পণ্য সেবায় কর বাড়ানোয় বিএনপির উদ্বেগ। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে, অভিযোগ শ্বেতপত্র কমিটি প্রধানের। অর্থনৈতিক সংস্কারে গুরুত্ব দেওয়ার তাগিদ।
আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান আত্মঘাতী হবে বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুন মামলার রায় আজ। শিয়ালদহ আদালতে নিরাপত্তা জোরদার। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।